2003 সালের দিকে আপনার B2 নামে একটা ওপেন সোর্স আপনার ব্লগিং প্ল্যাটফর্ম ছিল, যেটা ছিল ফ্রি। কিন্তু এই B2 যে প্ল্যাটফর্ম, ওপেন সোর্স প্ল্যাটফর্ম ছিল ব্লগিংয়ের জন্য, এর যিনি ক্রিয়েটর তিনি একসময় এই সফটওয়্যার পিছনে সময় দেওয়া বন্ধ করে দিলেন, আপডেট দেওয়া বা কোনো রকমের কোনো মানে নতুন কিছু করা বন্ধ করে দিলেন। কিন্তু এটা যেহেতু ওপেন সোর্স, আপনার ম্যাট মুলেনওয়াক এবং মাইট লিটিল এই ওপেন সোর্স কোডটিকে ব্যবহার করে তারা আপনার 27শে মে 2003 সালের দিকে ওয়ার্ডপ্রেস 0.7 নামে একটা অফিসিয়াল রিলিজ করলো। এটাই মূলত প্রথম ওয়ার্ডপ্রেসের আপনার রিলিজ, এবং এই রিলিজে আপনার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কিছুই ছিল না। এটা জাস্ট একটা ব্লগিং প্ল্যাটফর্মের জন্য বেসিক একটি আপনার সফটওয়্যার ছিল। এই হলো শুরুর ঘটনা। এরপরে এই ওয়ার্ডপ্রেসের ইউজার সংখ্যা একটু একটু করে বাড়তে থাকলো, বিশেষ করে যারা এক্সিস্টেড ব্লগার ছিলেন এবং যারা এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন যে তাদের এই ব্লগিং প্ল্যাটফর্মের সমস্যা, তারা এই ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম বেছে নিতে শুরু করলেন। তো এভাবে একটু একটু করে যেমনি ওয়ার্ডপ্রেসের ইউজার সংখ্যা বাড়ছিল, পাশাপাশি এর 1 বছর পরে 2004 সালের মে মাসে ওয়ার্ডপ্রেসের আরেকটি আপডেট বের করা হলো, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস 1.2। এবং এই আপডেটের সাথে এমন একটি সুবিধা যোগ করা হলো যেটাকে বলা হয় প্লাগ ইন আর্কিটেকচার অ্যাড করার সুবিধা। ফলে যারা ওয়ার্ডপ্রেসের ইউজার এবং যারা মোটামুটি ডেভেলপিং সম্পর্কে বোঝেন, তারা চাইলেই খুব সহজে আপনার এই সুবিধাকে কাজে লাগিয়ে নিজের করা কোড, অর্থাৎ প্লাগ ইন ওয়ার্ডপ্রেসের ফাংশনালিটিতে অ্যাড করে ওয়েবসাইটের ফাংশনালিটি আরও বহুগুণে বাড়িয়ে নিতে সক্ষম হলো এবং সেই কোড অন্য কেউ শেয়ার করতে থাকলো। আর এই প্রক্রিয়া কিন্তু এখনও চলমান। বর্তমানে প্রায় 55,000-এরও বেশি প্লাগ ইন ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন ডাইরেক্টরিতে রয়েছে, যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এই ফাঁকে খুব সংক্ষেপে বলে রাখি প্লাগ ইন বিষয়টা কি। প্লাগ ইন হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের মূল ফাংশনের সাথে সমন্বয় করে ওয়েবসাইটের ডিমান্ড অনুযায়ী আরও ভিন্ন ভিন্ন ফাংশন যোগ করার কোড। যেমন কেউ যদি তার সাইটে ই কমার্স ফাংশন অ্যাড করতে চায়, তাহলে সে ই কমার্স প্লাগ ইন অ্যাড করলেই এখন তার সাইট ই কমার্স সাইট বা লেনদেনযোগ্য সাইট বা অর্ডার রিসিভ করার সাইট হিসাবে ডিজাইন করতে পারবে। আবার কেউ যদি তার সাইটে লগ ইন ফর্ম অ্যাড করতে চায়, তাহলে লগ ইন ফর্মের প্লাগ ইন অ্যাড করলেই সেটা কিন্তু ইউজার বেসড একটা ওয়েবসাইট হয়ে যাবে। আর এই ফাংশনগুলো অ্যাড করার জন্য কোনো রকম কোড করার বা কোড লেখার বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লেখার দরকারই পড়বে না, যদি সে সঠিক প্লাগ ইনটা একটু কষ্ট করে এই ওয়েব ডাইরেক্টরি, এই 55,000 ওয়েব ডাইরেক্টরি থেকে খুঁজে বের করতে পারে। আর এক্ষেত্রে কিন্তু বাছাইয়ের কাজটা খুব সহজ, কারণ ওয়ার্ডপ্রেসের কমিউনিটিতে যারা কোনো প্লাগ ইন ইউজ করছে সেটা কেমন, সেটা রেটিং ও রিভিউয়ের সুবিধা কিন্তু থাকে, যার ফলে কোন প্লাগ ইনটা কেমন বা কোন থিমটা কেমন সেটা ইউজারের মন্তব্য এবং রেটিং দেখে খুব সহজেই কিন্তু বোঝা সম্ভব। কথায় কথায় এসে গেল থিমের কথা। কথা সামনের এবার আগে, তাই খুব অল্প কথায় থিম কি সেটা একটু বলে রাখছি। থিম হচ্ছে কতগুলো টেমপ্লেট বা প্যাটার্ন এবং স্টাইল স্ট্রাকচারের সমন্বয়ে গঠিত ডিজাইনিং কোড, যার মূল উদ্দেশ্য আপনার ওয়েবসাইটের সামনের লুক কেমন হবে সেটা নির্ধারণ করা। যেমন সাইটটা মোবাইলে কেমন দেখাবে, পিসিতে কেমন দেখাবে, আবার সাইটে কি কি ফন্ট, কি কি কালার শো করবে, সাইটের লেআউট বা প্যাটার্ন দেখতে কেমন হবে, কোন কোন কন্টেন্ট কোথায় কোথায় বসবে, সাইটের উইজেট, সাইট বার সহ ডিজাইন সংক্রান্ত আরও অনেক কিছু ম্যানেজ করা মূলত একটা থিমের কাজ। তবে একটা পাওয়ারফুল থিম দিয়ে ডিজাইনের বাইরেও কিন্তু আরও এক্সট্রা কিছু কাজ বা সুবিধা আদায় করে নেওয়া যায়। সব মিলিয়ে ওয়ার্ডপ্রেসের ডিজাইনের জন্য থিম হচ্ছে খুবই পাওয়ারফুল একটি টুল। এজন্য ওয়ার্ডপ্রেসের থিম ডাইরেক্টরিতে গেলে আপনারা সেখানে নানা ধরনের সাইটের জন্য নানা ধরনের ফ্রি এবং পেইড থিম সেখানে দেখতে পাবেন। কোন থিম গ্যালারি টাইপ সাইটের জন্য বেস্ট, আবার কোন থিম ই কমার্স সাইটের জন্য বেস্ট, কোন থিম খবরাখবরের জন্য বেস্ট, বা কোন থিম অন্য ধরনের সাইটের জন্য বেস্ট, সেগুলো আপনারা ওই সাইটের ইউজার রেটিং এবং রিভিউ থেকে খুব সহজেই কিন্তু জেনে নিতে পারবেন, যেমনটা আপনার প্লাগ ইনের ক্ষেত্রে জেনে নেওয়া যায়। তো এই হচ্ছে মূলত থিমের কাজ একটা ওয়েবসাইটের জন্য। তো 2005-এর ফেব্রুয়ারিতে যখন ওয়ার্ডপ্রেসের 1.5 ভার্সনে এই থিম সিস্টেম অ্যাড ও স্ট্যাটিক পেজের সুবিধা সংযুক্ত করা হলো, তখন থেকে ওয়ার্ডপ্রেসকে আর মার্কেট ডোমিনেট করা থেকে ফেরানো সম্ভব হলো না। তখন ওয়ার্ডপ্রেস আর শুধু ব্লগ সাইটের জন্যই না, বরং ওয়েব ডিজাইনিং প্ল্যাটফর্ম হিসেবে সমান তালে জনপ্রিয় হতে থাকলো। এরপরে আস্তে আস্তে করে 2010-এর জুনে যখন 3.0 রিলিজ করা হলো, তখন এতে এমন কিছু ফাংশন যোগ করা হলো যা ছিল ওয়ার্ডপ্রেসকে সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে রূপান্তরিত করার কিছু মেজর স্টেপ। এরপরে অনেক আপডেট, ছোট বড় চেঞ্জ এসেছে, যা বলতে গেলে আসলে অনেক সময় চলে যাবে।
ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে নিচ্ছি, যারা আগ্রহী তারা সেখান থেকে চাইলে এর হিস্ট্রি আরও বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। এরপরে সর্বশেষ 2018 সালের ডিসেম্বরে যখন ওয়ার্ডপ্রেস 5.0 ভার্সনের রিলিজে আরেকটি নতুন চমকের সাথে আমাদের ওয়ার্ডপ্রেস পরিচয় করিয়ে দিল, সেটা হচ্ছে গুটেনবার্গ পেজ বিল্ডার সুবিধা বা ব্লক এডিটরের সাহায্যে ওয়েব ডিজাইন করার সুবিধা। এই সুবিধা আসায় ওয়েবসাইট আরও বেশি কমপ্লেক্স মাত্রায় ডিজাইন করা আগের থেকে আরও এক ধাপ সহজ হয়ে গেল ইউজারদের জন্য। আর এইভাবেই ওয়ার্ডপ্রেস দিন দিন এগিয়ে যাচ্ছে। মজার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেসের সকল ভার্সনের নাম করা হয়েছে কিন্তু এক একজন নাম করা জাজ মিউজিশিয়ানদের নামের উপর। সম্মানিত দর্শক, একথা অস্বীকার করার কিছু নেই যে আপনার ওয়ার্ডপ্রেস তাদের ইউজারদের ভাইব, তাদের ইউজারদের মুড বোঝে চেষ্টা করেছে যতটা সম্ভব ইউজারদের জন্য ওয়েবসাইট তৈরি করা সহজ করে দিতে, যার কারণে থিম সিস্টেম, প্লাগইন সিস্টেম, এছাড়া ওয়ার্ডপ্রেসের যে আপনার কমিউনিটি এটা অনেক বড়। আপনার ওয়ার্ডপ্রেসের ডাইরেক্টরি আপনার থিম এবং প্লাগইনে সমৃদ্ধ, অনেক অনেক ভালো থিম আপনার এবং আপনার প্লাগইন রয়েছে ওয়ার্ডপ্রেসে, যার কারণে খুব এই সময়ের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস এত বেশি মানুষের কাছে পপুলারিটি পেয়েছে, জনপ্রিয় হয়েছে।